প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সারা দেশে নো কিংস শিরোনামে বিক্ষোভ করেছে অসংখ্য মানুষ। শনিবার ওয়াশিংটন ডিসি, শিকাগো এবং লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলো সহ দেশজুড়ে ২,৭০০-র বেশি স্থানে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, কয়েক মিলিয়ন মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা বলেন, দেশের মানুষের অধিকার ফিরে পেতে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে হবে। ডিসির প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স বলেন, দেশের মানুষ ট্রাম্প কিংবা কোনো রাজার শাসন চায় না। গণতন্ত্র এবং অধিকার রক্ষার এই আন্দোলন কেবল শুরু বলে মন্তব্য করেন স্যান্ডার্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি, বিভিন্ন শহরে সেনা মোতায়েন সহ তার বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে শনিবার দেশজুড়ে নো কিংস বিক্ষোভের দ্বিতীয় দফা মঞ্চস্থ করে নাগরিক অধিকার সংগঠনগুলো। ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ এলাকাগুলো জুড়ে নো কিংস লেখা ব্যানার নিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা। অনেকে নানা ব্যতিক্রমী সাজ পোশাকে বিক্ষোভে অংশ নেন। প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সহ প্রশাসনের অন্য কর্মকর্তাদের চেহারার আদলে মুখোশ পরে কয়েদির ভূমিকায় ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানান একদল বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা বলেন, গণতন্ত্রের প্রতি সমর্থন প্রকাশেই প্রতিবাদে অংশ নিয়েছেন তারা। We've been seeing the same thing from the first administration of Trump. He is dismantling every safeguard that we've had for our country and our democracy, and we need to do something. প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। We are in right now is really horrible. I want my rights back. I'm pissed off. I need Trump out of office, and yeah, no kings. বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ডিসির মেমোরিয়াল ব্রিজ সহ প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় ট্রাম্প বিরোধী নানা স্লোগান দিতে থাকে তারা। ডিসির ন্যাশনাল মলে প্রতিবাদ সমাবেশে দেয়া বক্তৃতায় বিজ্ঞানী ও টেলিভিশন ব্যক্তিত্ব বিল নাই নো কিংস বিক্ষোভকে ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনের সঙ্গে তুলনা করেন। স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্সও সমাবেশে ভাষণ দেন। Our message is exactly the same. No, President Trump, we don't want you or any other king to rule us. তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে কোনোভাবেই কর্তৃত্ববাদী শাসন মেনে নেওয়া হবে না। We will not move toward authoritarianism in America. We, the people, will rule. ইলিনয়ের শিকাগোতেও ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন স্টেটটির ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিস্কারও। শিকাগোর বাসিন্দাদের জন্য এই বিক্ষোভ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি শহরটিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন, জানিয়ে ব্যাপক ক্ষুব্ধ তারা। যদিও আদালতের আদেশে ট্রাম্প প্রশাসনের সেই পদক্ষেপ স্থগিত হয়ে যায়। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন শিকাগোর বিক্ষোভে জড়ো হন হাজারো অভিবাসী। শিকাগোর ট্রাম্প হোটেলের পাশ দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষুব্ধ মানুষ। হাজার হাজার মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হওয়া প্রতিবাদ সমাবেশে গভর্নর প্রিজকার বলেন, নিষ্ঠুরতাকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে অস্বীকার করার মধ্য দিয়েই প্রতিরোধ শুরু হয়। ট্রাম্পকে শিকাগো থেকে দূরে থাকতেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ম্যাসাচুসেটসের বস্টন, জর্জিয়ার অ্যাটলান্টা সহ দেশের ২৭০০-র বেশি স্থানে নো কিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, ইনডিভিজিবল ও 50501 সহ বেশ কয়েকটি নাগরিক সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে এর আগে গত জুনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবারের নো কিংস বিক্ষোভে প্রতীয়মান হয় ট্রাম্প বিরোধীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কেন্দ্রিক নীতির বিরুদ্ধে ক্ষোভ জানাতে শনিবার একযোগে রাস্তায় নামে গণতন্ত্রপন্থী মানুষ। নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী নো কিংস মিছিলেও চোখে পড়ে জনগণের ক্ষোভের এক শক্তিশালী প্রতিফলন। We protect our people. We protect our people. We protect our people. And we're just like a bunch of people who are really sick of seeing our community members persecuted, zip-tied, kids zip-tied, like just stuff that seems, I feel should seem very un-American. ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অনুষ্ঠিত হওয়া তৃতীয় বৃহত্তম জাতীয় সমাবেশ এটি। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন সহ এদিন স্টেটের বিভিন্ন স্থানে সমবেত হন হাজার হাজার বিক্ষোভকারী। সিটির টাইমস স্কোয়ারের পার্শ্ববর্তী ফাদার ডাফি স্কোয়ারে সকাল থেকেই জড়ো হতে শুরু করে হাজারো মানুষ। ম্যানহাটনের বিভিন্ন এলাকা যেমন ফিফথ এভিনিউ ও ব্র্যান্ড পার্কের আশপাশেও মিছিল দেখা যায়। এছাড়াও কুইন্সের ম্যাকডোনাল্ড পার্ক, ব্রুকলিনের গ্র্যান্ড আর্মি প্লাজা এবং স্ট্যাটেন আইল্যান্ডে ছোট বড় বেশ কয়েকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ক্ষোভের কারণ ব্যাখ্যা করেন। It's the First Amendment for a reason, right? The free press, freedom of speech, freedom to assemble. They made it first for a reason, and it's really important that our government represent all of us. প্রবীণরা এই বিক্ষোভে অংশ নিয়ে বলেন, একজন গণতন্ত্রপন্থী হিসেবে বর্তমান প্রশাসনের নিষ্ঠুরতা ও কর্তৃত্ববাদী আচরণ তাদের ঘরে বসে থাকতে দেয়নি। We've been out in the streets for a long time calling this out. We are totally in a fascist regime. আরেক বিক্ষোভকারী রিচি মারিনি বলেন, ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযান এবং শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি আস্থার সংকট তৈরি করেছে। Well, I mean, you can see what's going on. It's horrendous, right? I mean, we're literally pulling people off the street. We have masked men abducting people, kidnapping people, disappearing people because of their political opinion. সাধারণ বাসিন্দাদের পাশাপাশি এই আন্দোলনের প্রতি সমর্থন জানান ডেমোক্রেটিক আইন প্রণেতারাও। অনেকে সরাসরি মিছিলে অংশ নেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্পের স্বৈরাচারী নীতির বিরোধিতা করে মিছিলে যোগ দেওয়ার ছবি পোস্ট করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। স্টেট সেনেটর ব্র্যাড সাইজল, স্টেট অ্যাসেম্বলি মেম্বার অ্যালেক্স বোর্স, জর্ডান রাইট, মাইকেল অ্যাশার এবং সিটি কাউন্সিল সদস্য জুলি মেনিন, কিথ পাওয়ার্স সহ আরও অনেকেই অংশ নেন ট্রাম্প বিরোধী এই বিক্ষোভে। 18 দিন ধরে সরকারের চলমান অচলাবস্থা এখন দেশের ইতিহাসের তৃতীয় দীর্ঘতম। দুই দলের মধ্যে বাদানুবাদ বেড়েই চলেছে, কিন্তু অচলাবস্থা নিরসনের কোনো পথ দেখা যাচ্ছে না। ডেমোক্রেটরা স্বাস্থ্যসেবায় ভর্তুকি পুনর্বহালের দাবিতে অনড়, যার ফলে দুই দলের মধ্যে আলোচনাও স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে শনিবার দেশ জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ আয়োজন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে শুক্রবার ডেমোক্রেটদের সমালোচনা করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। লেভিটের এমন বক্তব্যে নিন্দা জানান হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আমেরিকার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। জেফ্রিস আরও বলেন, যখন জনগণ সরকারকে ভয় পায় তখন সেটা স্বৈরতন্ত্রের জন্ম দেয়, কিন্তু সরকার যেখানে জনগণের ভয় থাকে সেখানেই স্বাধীনতা বিরাজ করে। অর্থনীতি, স্বাস্থ্যসেবা, অভিবাসী থেকে শুরু করে আইনের শাসন এবং গণতন্ত্রের ওপরও রিপাবলিকানরা অব্যাহত আক্রমণ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন জেফ্রিস। অচল অবস্থা নিরসনের জন্য রিপাবলিকানদের কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে নো কিংস র্যালি শিরোনামের ট্রাম্প বিরোধী বিক্ষোভকে আমেরিকা বিরোধী বলে আখ্যা দিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। স্পিকার জনসনের বক্তব্যকে সমর্থন করেন হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট। অচল অবস্থার কারণে প্রতি সপ্তাহে দেশের $15 বিলিয়ন ক্ষতি হচ্ছে দাবি করে তিনি বলেন, ডেমোক্রেটরা অকারণে সরকার অচল করে রেখেছেন। ডেমোক্রেটদের মধ্যে কোনো দেশপ্রেম নেই বলেও মন্তব্য করেন হ্যাসেট। ক্যারিবিয়ান সাগরে আমেরিকার আরও একটি সামরিক অভিযানে মাদক বহনকারী একটি সাবমেরিন ধ্বংস হয়েছে। এতে সাবমেরিনে থাকা 2 মাদক সন্ত্রাসী নিহত হয়েছে বলে শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হামলায় বেঁচে যাওয়া আরও 2 জনকে বিচারের জন্য তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এমন বিচ্ছিন্ন অভিযানে মাদক চক্র নির্মূল করা সম্ভব নয় বলে মনে করছেন সাবেক সেনা লেফটেন্যান্ট কর্নেল ড্যানিয়েল ডেভিস। তিনি বলেন, বেঁচে যাওয়া মাদক কারবারিদের আটকের পর জিজ্ঞাসাবাদ করে তাদের উৎস নির্মূল করাই এক্ষেত্রে বেশি কার্যকর ছিল।
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর থেকেই সীমান্ত অবরোধ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জলসীমায় ধারাবাহিক সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত 27 মাদক চোরাচালানকারীকে হত্যার দাবি করেছে ট্রাম্প প্রশাসন। চলমান অভিযানে মাদক পাচারের পরিচিত রুটে আরও একটি সফলতার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার ফেন্টানল সহ প্রাণঘাতী অন্যান্য মাদকদ্রব্য নিয়ে আমেরিকার উপকূল লক্ষ্য করে আসা একটি সাবমেরিনকে ধ্বংস করা হয়েছে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যানটিতে থাকা 4 জনের মধ্যে 2 জন নিহত হয়েছে। হামলায় বেঁচে যাওয়া বাকি 2 জনকে আটকের পর পরবর্তী বিচারের জন্য তাদের নিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়াতে পাঠানো হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট আরও জানান এই অভিযানে কোনো সামরিক সদস্য হতাহত হয়নি। অন্যদিকে নৌযানটি ঠেকাতে পেরে অন্তত 25,000 নাগরিকের জীবন বাঁচিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এদিকে নিজ দেশের নাগরিককে ফেরত পাওয়ার ঘটনাটি নিশ্চিত করে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, কলম্বিয়ার ওই নাগরিক জীবিত আছেন জেনে তারা খুশি এবং দেশের আইন অনুযায়ী তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। আরেকদিকে আটককৃতদের তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে ট্রাম্প প্রশাসন জটিল আইনি পরিস্থিতি কিছুটা এড়িয়ে গেলেন বলে মনে করছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। তবে এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে সাবেক সেনা কর্মকর্তা ড্যানিয়েল ডেভিস বলেন, এই চোরাকারবারিদের আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা অনেক বেশি কার্যকর ছিল। এমন ছোটখাটো সামরিক অভিযানে বৃহৎ মাদক কারবারিদের তেমন কোনো ক্ষতি হবে না বলেই মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। তাই সামরিক শক্তি ব্যবহার করে মানুষ হত্যার চেয়ে জিজ্ঞাসাবাদ করে চোরাকারবারিদের উৎস খুঁজে বের করে তাদের নির্মূল করাই এটি বন্ধের আসল উপায় বলেই অভিমত তার। নিউইয়র্কে গঠিত হল সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সোমকা নর্থ আমেরিকার নতুন নির্বাহী কমিটি। আমেরিকায় বসবাসরত চিকিৎসকদের নিয়ে গঠিত এই সংগঠন স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং প্রবাসে বাংলাদেশি চিকিৎসকদের ঐক্য নিয়ে কাজ করছে। এবার ডক্টর মোহাম্মদ আব্দুল হোসেনকে প্রেসিডেন্ট ও ডক্টর মহিবুর চৌধুরীকে জিএস করে 2 বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি আত্মপ্রকাশ করে। আমেরিকায় বসবাস করলেও বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সোমকা নর্থ আমেরিকা। প্রায় 400 সদস্য নিয়ে গঠিত সংগঠনটি স্বাস্থ্যসেবার পাশাপাশি যে কোনো দুর্যোগ ও সামাজিক কাজে চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসে। সংগঠনটির কাজ এগিয়ে নিতে নিউ ইয়র্কের কুইন্সে বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে গঠন করা হয় নতুন কমিটি। আগামী 2 বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ আব্দুল হোসেন ও জিএস হিসেবে মহিবুল চৌধুরী। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ডক্টর ইবরুল চৌধুরী। সিলেট মেডিকেল কলেজের যে একতাই বল এবং আমরা অনেকগুলি কাজ করেছি। অতীতে আমরা সিলেটে যখন বন্যা হয়েছিল, বন্যাতে সিলেট মেডিকেল কলেজের থেকে একটা উল্লেখযোগ্য অংশ আমরা ডোনেশন করেছি এবং আমরা অনেকগুলি কালচারাল প্রোগ্রাম ছাড়াও আমরা বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রামগুলি করে থাকি। সেমিনার, সিম্পোজিয়াম, মেডিকেলের যে নতুন ট্রিটমেন্ট কী হবে, কোভিডের সময় সাহায্য করা, এরকম প্রচুর কাজ সিলেট মেডিকেল কলেজ করেছে এবং এই কমিটির কাছে আমাদের সবারই প্রত্যাশা এই কমিটি আমাদেরকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। And we are in the last 2 years we tried to give help to the people, poor people in Bangladesh, and also we did help students, Bangladeshi medical students who come from Sylhet Medical College. We did help them too for their residency program, and also new committee forms. Hope they will do the same thing. নতুন কমিটির কাছে নিজেদের প্রত্যাশার কথাও জানান তারা। আমরা খুব আশাবাদী যে তারা নেক্সট 2 ইয়ার্স যোগ্যতার সাথে কাজ করবে, আমাদের যেসব সমস্যা আছে এগুলো দূর করার চেষ্টা করবে। চেষ্টা করি, আমার স্বপ্ন আছে আমি সিলেট মেডিকেলের জন্য আমরা সবাই কিছু একটা করব, ছোট্ট একটা ফান্ড ক্রিয়েট করব যাতে আমরা একটু স্কলারশিপ অ্যাওয়ার্ড দিতে পারি। সম্মেলন ও নতুন কমিটি ঘিরে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয় বলে জানান সিলেট মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা। নতুন কমিটির কাছে আমার প্রত্যাশা ওরা আমাদের দেশের জন্য যত কিছু পারে হেল্প করার এবং আমরা যখন যেখানে ওখানে যাব আমরা যতটুকু সম্ভব আমরা হেল্প করব। This organization kind of helps out not only the alumni of Sylhet Osmani Medical College, it also tries to help people in Sylhet who are in need. They are trying to provide scholarship for the students at Sylhet Osmani Medical College. এটা আমরা
অত্যন্ত আনন্দের সঙ্গে অ্যাজ এ ফ্যামিলি আমরা এটা এনজয় করে আসছি গত অলমোস্ট 20 ইয়ার্স থেকে। বলাই বাহুল্য যে সবচেয়ে বেশি অর্গানাইজড এবং সবচেয়ে বেশি আমরা এত বেশি আন্তরিক প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে, যে জন্য স্বতঃস্ফূর্তভাবে সবাই এইভাবে এগিয়ে আসে প্রতি কনভেনশনের সময়। পরে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেকরা। নিউ ইয়র্কে ট্যাক্সি চালিয়ে বাংলাদেশের কুমিল্লায় 5টি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন মোশাররফ হোসেন খান চৌধুরী। এসবের মধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়াও গড়েছেন মসজিদ, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠান। দীর্ঘদিন আমেরিকায় থেকে কঠোর পরিশ্রম করে নিজের জেলাকে সাজিয়েছেন শিক্ষার আলোয়। গুণী এ মানুষটিকে নিয়ে নিউ ইয়র্কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি আমেরিকানরা। জীবিকার সন্ধানে 1989 সালে নিউ ইয়র্কে আসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সন্তান মোশাররফ হোসেন খান চৌধুরী। জীবিকার তাগিদে ফুটপাতে ফল বিক্রির পাশাপাশি সিটিতে ট্যাক্সি চালানো শুরু করেন। তবে উপার্জিত সেই অর্থ নিজের সম্পদ গড়ার পেছনে ব্যয় না করে শুরু করেন শিক্ষার আলো ছড়ানোর কাজ। বাংলাদেশের কুমিল্লায় প্রায় 5 একর জমি কিনে সেখানে গড়ে তোলেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, যেখানে বর্তমানে পড়াশোনা করছে প্রায় 6000 শিক্ষার্থী। গুণী এ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাংলাদেশি ফোরাম। শিক্ষানুরাগী মোশাররফকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন সাংবাদিক, ব্যবসায়ী ও শিক্ষক সহ বাংলাদেশি আমেরিকানরা। আমরা চাই সমাজ গড়া, মানুষ গড়ার, শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগরকে যদি আমরা মূল্যায়িত করতে পারি তা আমরা নিজেরাই মূল্যায়িত হব, আমরাই নিজেরাই সম্মানিত হই। তার যে জীবনের প্রাপ্য এবং সে যেভাবে শিক্ষানুরাগী হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি করেছেন, এটা বিরল। এই কারণে আজকে যারা সত্যিকার অর্থে সমাজের, দেশের, রাষ্ট্র গঠনে অবদান রাখছে, সত্যিকার অর্থে তাদেরকে আমরা ভুলে যাই। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি নিজেকে সম্মানিত করছি এই মোশাররফ হোসেন খান চৌধুরীর সম্বর্ধনা জানাতে পেরে। মোশাররফ হোসেনের পথ অনুসরণ করতে সবার প্রতি অনুরোধ জানান নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা। যে উনি কোনো ইন্ডাস্ট্রির মালিক না, কোনো ওইভাবে কোনো জমিদারও না, কোনো ব্যাংকেরও মালিক না, এই গাড়ি চালিয়ে এইসব। আমাদের মধ্যে এমন কজনই আছে যারা নাকি এই কষ্টার্জিত অর্থ আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি এবং বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য খরচ করে থাকি। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের আজকের এই সম্বর্ধিত অতিথি মোশাররফ হোসেন খান চৌধুরী। এটা দাতব্য চিকিৎসালয় করবো, এই চিন্তা করতে করতে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি মোশাররফের কাছে। না মোশাররফ, আমরা অনেকেই বিত্তবান, ধনাঢ্য, অনেক পয়সার মালিক, মন আছে, কিন্তু কোথাও যেন কিছু বাধা আছে, পারিনি। তুমি পেরেছ, আমি সেই জন্যই গর্বিত। সৎ উদ্দেশ্য থাকলে বিদেশে বসেও দেশের উন্নয়নে কাজ করা যায় বলেও জানান তারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।